আজকের এই ডিপ ডাইভে আমরা সোনা আর রূপা নিয়ে আলোচনা করব, হুম। কিন্তু গয়না হিসেবে নয়। আমাদের হাতে একটা বেশ পুরনো মেডিকেল টেক্সট আছে, ঠিক। যেটা এই দুটো ধাতুকে একেবারে দুটো ভিন্ন ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে। আচ্ছা। একদিকে সোনা বা অরাম, হুম। বেশ উত্তপ্ত, আবেগপ্রবণ, নাটকীয়। আর অন্যদিকে রূপা হুম। আর্জেন্টাম, ঠান্ডা, যুক্তিবাদী, কিছুটা স্নায়বিক। হুম। চলুন এই দুই চরিত্রের গভীরে যাওয়া যাক। বাহ, খুব সুন্দরভাবে শুরু করলেন। এই টেক্সটটা অনুযায়ী সোনা আর রূপা যেন মানবদেহের দুটো বিপরীত শক্তির প্রতীক। বিপরীত শক্তি। হ্যাঁ, সোনা কাজ করে রক্ত সঞ্চালন আর আবেগের উপর, যাকে বলা যায় ভাইটালিটি বা জীবনী শক্তি। আর রূপার প্রভাবটা মূলত স্নায়ুতন্ত্র আর বুদ্ধিবৃত্তির ওপর। বাহ। এদের প্রভাব এতটাই আলাদা যে টেক্সটটা পড়লে মনে হয় যেন দুটো ভিন্ন মানুষের মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরি করা হয়েছে। তাহলে চলুন সোনা বা অরাম দিয়েই শুরু করি। হুম। টেক্সট বলছে এর মূল বৈশিষ্ট্য হল হাইপার এমিয়া। হুম। শব্দটা বেশ ভারী শোনাচ্ছে। এর আসল মানে কি? এর মানে হল শরীরের রক্তের প্রবাহ মানে ব্লাড ফ্লো প্রচণ্ডভাবে বাড়িয়ে দেওয়া, যার ফলে বিভিন্ন অঙ্গে রক্ত জমাট বা কনজেশন তৈরি হয়। আচ্ছা। আর এর কেন্দ্রবিন্দু হল হৃৎপিণ্ড। টেক্সট অনুযায়ী অরম হার্টের কাজ এতটাই বাড়িয়ে দেয় যে ব্লাড প্রেশার বেড়ে যায়। এর ফলে ধরুন সামান্য পরিশ্রমে, যেমন পাহাড়ে চড়লে মনে হতে পারে যেন রক্তচাপের কারণে বুকটা ফেটে যাবে। তার মানে সোনা যদি শরীরে রক্তের একটা ঝড় হয়, তাহলে রূপার গল্পটা কি? টেক্সট কি তাকে ঠিক এর বিপরীত হিসেবে দেখিয়েছে? ঠিক তাই। রূপা বা আর্জেন্টাম শরীরে রক্তের পরিমাণ বাড়ায় না, বরং এর গুণমান নষ্ট করে দেয় বলে উল্লেখ করা হয়েছে। গুণমান নষ্ট করে। হ্যাঁ, এর ফলে শরীর ধীরে ধীরে শুকিয়ে যায়, অপুষ্টি বা ইমাসিয়েশন দেখা দেয়। যেখানে সোনা শরীরকে অতিরিক্ত সক্রিয় করে তোলে, রূপা সেখানে জীবনী শক্তিকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। এর প্রভাবটা পড়ে মূলত তরুণাস্থি বা কার্টিলেজের ওপর, যা শরীরকে দুর্বল করে ফেলে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সোনার মানসিক প্রভাবটা। হুম। আমরা তো সোনাকে সম্পদ আর আনন্দের প্রতীক হিসাবেই জানি, কিন্তু এই টেক্সট বলছে অরাম নাকি গভীর বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার প্রবণতা তৈরি করতে পারে। এই দুটোর মধ্যে সংযোগটা কোথায়? এটাই এই টেক্সটের সবচেয়ে রহস্যময় দিক। টেক্সট অনুযায়ী অরামের প্রভাবে রোগীর মনে তীব্র আত্মগ্লানি জন্মায়। আত্মগ্লানি? হ্যাঁ, তার মনে হতে থাকে যে সে বেঁচে থাকার যোগ্য নয়। আর এই মানসিক কষ্টের সাথে সরাসরি হৃৎপিণ্ডের ওপর এক ধরনের শারীরিক চাপের একটা সংযোগ দেখানো হয়েছে, যাকে বলা হয় প্রিকোডিয়াল ডিস্ট্রেস, বুকের ঠিক মাঝখানে এক অসহ্য চাপ বা অস্বস্তি। ও। টেক্সট বলছে এই শারীরিক চাপটাই যেন মানসিক যন্ত্রণার জন্ম দেয়। বাহ, তার মানে শারীরিক আর মানসিক অবস্থাকে এখানে একেবারেই আলাদা করে দেখা হচ্ছে না। তাহলে রূপার মানসিক জগৎটা কেমন? সোনা যদি আবেগের চরম সীমায় নিয়ে যায়, রূপা কি তাহলে বুদ্ধিবৃত্তিকে প্রভাবিত করে? তার প্রভাবটা হল স্নায়ুতন্ত্রের উপর। এর ফলে রোগীর চিন্তাভাবনা ধীর হয়ে যায়, সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, এমনকি সহজ কাজ করতে গিয়েও সে ভুল করে বসে। আচ্ছা। যেখানে অরামের রোগী হয়তো রাগে ফেটে পড়তে পারে, আর্জেন্টামের রোগী মানসিক ক্লান্তির কারণে হতোদ্যম হয়ে পড়ে। তার জগৎটা আবেগের ঝড় নয়, বরং চিন্তার কুয়াশায় ঢাকা। হাড়ের ওপরও নাকি সোনার প্রভাবের কথা বলা আছে। আমি দেখলাম টেক্সটে পারদ বা সিফিলিসের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টা ঠিক কি? হ্যাঁ, সেই সময়ে পারদ বা সিফিলিসের মতো রোগের চিকিৎসায় যেসব টক্সিক পদার্থ ব্যবহার হতো, হুম। তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে যখন হাড়ের ক্ষয় বা ব্যথা হতো, তখন অরামকে একটা প্রতিষেধক হিসেবে ভাবা হতো। বিশেষ করে নাকের হাড় বা চোখের চারপাশের হাড়ের ব্যথায় এর ব্যবহারের কথা বলা হয়েছে। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু বেশ স্পষ্ট। কি সেটা? এই পুরনো টেক্সট সোনা এবং রূপাকে শুধু দুটো রাসায়নিক উপাদান হিসেবে দেখছে না, বরং মানব প্রকৃতির দুটো মৌলিক দিক, আবেগ এবং যুক্তির প্রতীক হিসেবে দেখছে। বাহ। একটির বাড়াবাড়ি যেমন ধ্বংসাত্মক হতে পারে, অন্যটির ঘাটতিও শরীর ও মনকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। সত্যি অসাধারণ। শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। কিভাবে প্রাচীন চিকিৎসাবিদরা জড় পদার্থ যেমন সোনা বা রূপার সাথে এত নির্দিষ্ট এবং জটিল মানসিক অবস্থার যেমন আত্মগ্লানি বা সিদ্ধান্তহীনতার সংযোগ স্থাপন করতে পারলেন? এটা কি নিছক পর্যবেক্ষণ, নাকি এর পেছনে আরও গভীর কোনো দর্শন ছিল?
ব্যাপারটা কিন্তু ভাবার মতো।